আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? পড়াশোনা চলতেছে ঠিকঠাক? কষ্ট হয়ে গেল আবারও আসতে না ক্লাসে? ইনশাল্লাহ একটু কষ্ট করেন, দেখবেন ভালো করতে পারবেন। ভাইয়ের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ভাইয়াকে একটু কাইন্ডলি জানাবেন সবাই, কেমন? বেশি দেরি করবো না, শুরু করে দিব, কারণ আমার এমনি ক্লাস শেষ করতে দেরি হয়। ওয়ালাইকুম আসসালাম। মানুষজন নাই, মানুষজন গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা, মাকসুরা আপু বলছিল গতকালকে যে একটু বুঝতে মনে হয় সমস্যা হচ্ছিল। আপু, আপনি কি বাসার মধ্যে সব ক্লিয়ার করছিলেন? আমি একটা কথা বলি, অনেক সময় হচ্ছে কি, এখানে আমার কথার ফ্লোর জন্য অনেক সময় আপনি অনেক কথা হয়তো শুনতে পারেন না, কিন্তু বাসার মধ্যে যদি ভিডিওটা একটু পিছনের দিকে টেনে ওই জায়গাটা শুধু একটু যদি দেখেন, আরেকবার একবার দুইবার একটু যদি রিওয়াইন্ড করে দেখেন, তাহলে দেখবেন হয়তো বা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি জাস্ট আপনার কাছে এটা একটা রিকোয়েস্ট করবো, বা যারাই একটু কম বুঝছেন ক্লাসে বা কোনো একটা জিনিস বুঝতে পারেন নাই, তারা কাইন্ডলি এই কাজটা করবেন। ঠিক আছে? আমার কিন্তু আপনাদের নামগুলো মোটামুটি খেয়াল আছে, যে কারা কি বলে না বলে মোটামুটি খেয়াল থাকে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, বেশি তো ভালো নাই, মানুষ নাই, জন নাই, সবাই কোথায় গায়েব হয়ে গেল। খারাপ পড়াচ্ছি, খারাপ পড়াইলেও বলতে হবে তো, যে ভাই খারাপ পড়াইতেছেন, মানুষজন কোথায়? মাত্র 50-এর কাছাকাছি এখন। তাহলে হবে? থাকতে হবে এখন 200, 300, 400 মানুষ, কারণ পরীক্ষা সামনে। এত কম থাকলে হবে? পরে তো আবার বিপদে পড়ে যাবেন। দেখি ভাইয়া একটু আরেকবার চেক করি, আমার এখানে নেটটা একটু স্লো। ব্যাপক ঠান্ডা লাগতেছে, বুঝলাম না। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আছি ভাই। লাইটিংটা আর একটু ব্রাইট করেন। বোর্ড দেখা যায় না? মানে বোর্ড দেখা গেলেই চলবে, আমাকে দেখা যাওয়া লাগবে না, আমি তো এমনি কালো। আচ্ছা, মনে হয় একটু সমস্যা আছে না? দাঁড়ান ভাইয়া, দেখতেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। আই হোপ এবার ক্লিয়ার, সবকিছু ওকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আরে ইরফান ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম ইরফান ভাই। তারপরে মিল্টন ভাই, তারপরে এজাজ ভাই, তারা মিলে কেমিস্ট্রির খুব দারুণ জিনিস নিয়ে আসতেছে আপনাদের জন্য। তো ভাইয়াদের ক্লাসগুলো করলে দেখবেন যে কেমিস্ট্রি তো বস হয়ে গেছেন। ঠিক আছে? কালকে কমেন্ট করতে পারিনি, ফেসবুক মেরে দিছিল। আচ্ছা, সবাই রেডি? সবাই রেডি হলে আমরা সবাই ভাইকে জানাই দিই যে ভাই আমরা প্রস্তুত, ক্লাসটা শুরু করেন। ভাই শুরু করবো। আল্লাহ, চুটকি অনেক জোরে বেজে গেছে আজকে। রাফসান শাবাব ভাইয়ের ডায়ালগ কপি, আমি তো কাল। রাফসান ও, বুঝছি। হুম হুম হুম, চিনছি চিনছি। না, আগে এমসিকিউ পড়লে কি সিকিউ সলভ করলে কি কোনো অ্যাডভান্টেজ পাবো? আমি বলি, সিকিউ সলভ করতে গেলে কিছু অ্যাডভান্টেজ পাবেন, কারণ দেখা যাচ্ছে যে আমি হচ্ছে যে বইয়ের উদাহরণ বেসড করে আপনার এমসিকিউ গুলো আনতেছি। তো উদাহরণ বেসড করে যখন আনি, দেখা যাচ্ছে যে বেশ কিছু কনসেপ্ট উদাহরণের আপনাকে আমি এমসিকিউতে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে আপনি যখন সিকিউটা সলভ করতে যাবেন, বেশ কিছু জিনিস আপনার চেনা চেনা লাগবে। সামান্য একটু চর্চা করলেই দেখবেন যে ওই জিনিসগুলো আপনি পারতেছেন। তা আগে যারা কিছুটা হইলেও করছেন, বা ম্যাথটা আগে যারা কিছুটা হলেও চর্চা রাখছেন, তারা হয়তো এটা বুঝতে পারতেছেন যে ভাইয়ার পড়াগুলো পড়লে সিকিউ এমসিকিউ বোধ দুইটাতেই উপকার হবে। সিকিউতে পুরোপুরি উপকার হবে না, বাট অনেকটাই উপকার হবে, এটা মাথায় রাখতে পারেন। মানে পুরো তো 100-100 হবে না, মনে করেন 40-60 এরকম। আমার এখান থেকে 40% সিকিউর জন্য আপনার কাজে লাগবে আর কি। ঠিক আছে? 60% হবে না। আচ্ছা দাদা, আছি, শুরু করেন। জাহিদ হাসান চলে এসছে, বলছে দাদা স্টার্ট করে দেন, এত কথা বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি মোহাম্মদ তারেক মাহমুদ আছি, শুরু করে দিলাম। গতকালকে আমাদের এই ক্লাস, এই এমসিকিউটা বাকি ছিল। ঠিক আছে? তাহলে দাদা এবং দিদিরা সবাই দেখেন, প্রথম প্রশ্নটা কি বলেছিল। নিচের তথ্যের আলোকে এই প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা, কি বলছে? এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ভেরি গুড। এক্স অক্ষের সাথে রেখা দুটি যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন রেখা দুইটা না আঁকাইলে তো আমি বুঝবো না যে কিভাবে আছে চিত্রটা। হ্যাঁ, তো চিত্রটা আঁকাইতে হবে। তো এই ধরনের রেখার ক্ষেত্রে আপনাদেরকে না গতকালকে শিখাইলাম যে এটাকে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -4 লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যায়? এক্স বাই -4 প্লাস ওয়াই বাই -4 ইকুয়াল টু 1। তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটাকে এই জাতীয় রেখার আকৃতি দেওয়া যায়, তাই না? তাইলে দেখেন তো, -4,0 বিন্দুটা হচ্ছে এইখানে, আর হচ্ছে 0,-4 বিন্দুটা হচ্ছে এইখানে। তাহলে এই রেখার চিত্রটা হবে এইরকম। কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে ভাইকে বলতে পারেন। হ্যাঁ, তো 0,-4 আর -4,0, তাহলে এটা এইরকম। এবার সেকেন্ডটার ক্ষেত্রে আমরা যাই। সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা যাই, সেকেন্ড ইকুয়েশনটা কি? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, -2, তো -2কে ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়াল টু 2। তাহলে এটা কত হবে? এক্স বাই 2 প্লাস ওয়াই বাই -2 ইকুয়াল টু কত? 1। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করেন, এটাকে একটু চিত্রে বসাই।
তাহলে এক্স এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা কত 2, তার মানে 2,0 একটা বিন্দু, এই যে 2,0 বিন্দুটা এটা, আরেকটা বিন্দু কত বলছে 0,-2 বিন্দু, হ্যাঁ 0,-2 বিন্দুটা এইদিকে কোথাও, 0,-2 বিন্দুটা। তাহলে এই রেখাটাও যদি আঁকাই, তাহলে এখন মজার জিনিস খেয়াল করেন, মজার জিনিস খেয়াল করেন কি বলছে, বলছে এই রেখা এবং এই রেখা দুইটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। এখন দেখেন তো এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ হচ্ছে এইটা, এক্স অক্ষ হচ্ছে এইটা, আর একটা রেখা হচ্ছে এইটা, আর একটা রেখা হচ্ছে এইটা। তাইলে এই দুইটা রেখা এক্স অক্ষের সাথে কি এই ত্রিভুজটা তৈরি করছে না, এই ত্রিভুজটা তৈরি করছে। তো আপনাকে বলছে এই যে ত্রিভুজটা উৎপন্ন করলো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তা আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানলেই চলে। তো দেখেন তো প্রথম শীর্ষবিন্দুটা কি আপনি জানেন, জানেন। দ্বিতীয় শীর্ষবিন্দুটা কি আপনি জানেন, জানেন। তৃতীয় শীর্ষবিন্দুটা এই যে এইটা, এইটা কি আপনি জানেন, জানেন না। তাহলে এই শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে মজার জিনিস খেয়াল করেন, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা রেখা পরস্পর কি এই বিন্দুতে ছেদ করছে না, তার মানে দুইটা রেখার যে সমীকরণগুলোকে আমি যদি সমাধান করি তাহলেই তো এই বিন্দুটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এই সমীকরণ দুইটাকে আমি সমাধান করি। তাহলে এই সমীকরণ দুইটাকে যদি সমাধান করি, সমীকরণ দুইটা লেখেন। আচ্ছা দেখেন, লেখাও লাগবে না, এই সমীকরণ দুটো এমনভাবেই দিছে, দুইটা সমীকরণকে যোগ করেন, যোগ করলে কি আসবে দেখেন তো, এক্স প্লাস এক্স 2x, আর ওয়াই প্লাস ওয়াই তো কাটাই চলে যাবে, আর 4-এর থেকে 2 গেলে কত থাকে, 2 থাকে, তার মানে 2x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখেন আপনি যোগ করে, তাহলে x ইকুয়াল টু কত আসবে, -1, আর x ইকুয়াল টু যদি -1 এখানে বসায় দেন তাহলে y ইকুয়াল টু কত আসবে, -3, y ইকুয়াল টু কত আসবে, -3। তার মানে x এর ভ্যালুটা এখানে -1 আর y এর ভ্যালুটা এখানে -3। তাহলে দেখেন তো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানি, এই শীর্ষবিন্দুটা -4,0, এই শীর্ষবিন্দুটা 2,0 আর এই শীর্ষবিন্দুটা -1, -3। তাহলে এদেরকে কি সারাশের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতাম, তাই না? তো এন্টি ক্লকওয়াইজ ঘুরান, প্রথম বিন্দুটা ধরেন -1, -3, তারপরে বিন্দুটা ধরেন যে 2,0, তারপরে বিন্দুটা হচ্ছে -4,0, তারপরে আবার হচ্ছে প্রথম বিন্দুটা বসাইতে হয় -1, -3। ঠিক আছে ভাই, কমা বলতেছি এটা স্লিপ অফ টাং, তো এগুলো বাদ দিয়েন, মানে হচ্ছে আমি কিভাবে বসাইছি সেটা তো বুঝছেন, উপরে ভুজগুলা লিখছি নিচে কোটিগুলা লিখছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কত, হাফ ইন্টু, সবাই প্র্যাকটিস করে ফেলেন সারাশের নিয়ম, এটা 0 যোগ 0 যোগ 3 4 12, তারপরে মাইনাসে প্লাস হয়ে 3 দুগুণা 6 হয়ে গেল, ঠিক আছে? তারপরে -0, দ্যাটস ইট। তাহলে 12 আর 6 কত, 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত, 9। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 9 বর্গ একক। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, 9 বর্গ একক। তা আপনি বললেন ভাইয়া এই অঙ্কটা তো অনেক বড়, এটা কি বোর্ড পরীক্ষায় আসছে বা বোর্ড পরীক্ষায় আসবে? ভাইয়া এই বোর্ড পরীক্ষায় এটা আসছে, বিগত একটা সালে এটা বোর্ড পরীক্ষা আসছে, সেখান থেকে ভাইয়া নিয়ে আসছি। তো হচ্ছে এই অঙ্কটা এইভাবে যদি না করেন আপনি কিন্তু বুঝতে অসুবিধা হবে। সবাই কি পুরো অঙ্কটা বুঝছি? ভাই কিন্তু অনেক আস্তে আস্তে বলছি, ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানাই, বুঝতে পারছি কিনা সবাই ভাইকে জানাই। ভাই আজকে একটু তাড়াতাড়ি শেষ করেন, পরে আবার সাদাব ভাইয়ের ক্লাস আছে, একটু রেস্ট না নিলে মাথা কাজ করে না, ঠিক আছে? আচ্ছা এটা বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? কারো কোথাও সমস্যা আছে? পুরো জিনিসটা ওকে হয়েছে কি সবার? এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, আই হোপ সবাই এটা ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে হবে, না বললে কিন্তু লাভ নাই, এবং বলতে হবে দ্রুত, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা খুব লিমিটেড টাইমের জন্য। আচ্ছা পরেরটা দেখেন কি বলছে, এত রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে? বলেছে এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তাহলে এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানেই জিনিসটা কি, x/a + y/b = 1, তাই না? ওই জাতীয় আকারের দিতে হবে। তাহলে ফার্স্টে আসেন এই রেখাটার সমীকরণটাকে আমরা সাজাই। এই রেখাটার সমীকরণটা হবে কত, x/-7 + y/-7/2 হবে এই রেখাটার সমীকরণ, = 1। ঠিক আছে? কিভাবে করলেন ভাইয়া? ভাইয়া 7টাকে মনে মনে ওই পাশে নিছি, -7 হয়েছে, -7 দিয়ে ভাগ দিলে x/-7 + y/-7/2 লিখলে দেখবেন যে এই সেম জিনিসটা থাকে। ঠিক আছে? আপনারা করে দেখেন তাইলেই হবে। তো ভাইয়া তো এক্সপিরিয়েন্সড, এই জন্য এই লাইনটা আমি ডিরেক্ট করতে পারছি। তাহলে এখন দেখেন কি বলছে, এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তো এই রেখাটার চিত্রটা ভাইয়া ফার্স্টে আঁকাই। এই রেখাটার চিত্রটা যদি আঁকাই, এটা কত হবে দেখেন, -7,0 বিন্দুটা হবে এখানে, আর হচ্ছে 0,7/2 বিন্দুটা হবে এইখানে, 0,-7/2 বিন্দুটা হবে এইখানে। তাহলে এই রেখাটা হবে এইটা। তো এখন আপনাকে কি বলছে, এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। ঠিক আছে? এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কি এইটুকু অংশ না, এইটুকু অংশ। বলছে এইটা যদি কোনো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার। তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, এইটা যদি হয় ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে এই বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে, বাহুটাকে স্কোয়ার করে দিলে বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই বাহুটা আমার বের করতে হবে। সবাই ক্যালকুলেটর ইউজ করেন। দুইটা বিন্দু যদি জানা থাকে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি এই বাহুর দৈর্ঘ্য না? এই যে দেখেন এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্বই তো এই বাহুর দৈর্ঘ্য। তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কিভাবে নির্ণয় করবো? √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা আমি করব না, সবাইকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, ক্যালকুলেশন করে আমাকে এখনই জানান উত্তর কত। এটা আমি আর করবো না, ঠিক আছে? তাইলে কি পাচ্ছি? √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে? তো এই টোটালটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটাকে আপনি যদি স্কোয়ার করে দেন তাহলে যেই মান আসবে সেটাই হচ্ছে কি আপনার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? আপনার কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখি তো কে কে আছি, কে কে বুঝছি। আচ্ছা, আগের প্রশ্নটায় সমস্যা হয়েছে না? আগের প্রশ্নটা আরেকবার বুঝাই দিব, চিল, ঠিক আছে? যাদের সমস্যা হয়েছে তাদেরকে আরেকবার বুঝাই দিব। আচ্ছা, নাফিসা আঞ্জুম বলছে 61.25, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 61.25। ঠিক আছে কিনা জানি না, বাট 61.25 বলছেন মানে এটাই হয়তো বা হবে, ঠিক আছে? খ নম্বর। তো যারা করতেছেন সবাইকে ধন্যবাদ। তো ভাইয়া হচ্ছে আগের অঙ্কটা আরেকবার রিভিশন দিব, খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, এটা না বুঝলে কিন্তু হবে না, এটা বড় প্রশ্ন এমনিতেই। এই একটা রেখা এবং এই একটা রেখা, দুইটা সরল রেখার সমীকরণ। তাইলে এই রেখাটাকে আমি কি করতে পারি? চাইলে x/a + y/b = 1 আকৃতিতে সাজাইতে পারি। সেম ভাবে এই রেখাটাকেও চাইলে x/a + y/b = 1 আকৃতিতে সাজাইতে পারি। কেন সাজাইলাম? কারণ আমি চিত্র আঁকা বুঝতে চাচ্ছি। তাইলে x/a + y/b = 1 মানে কি? এটাকে যদি আমি চিত্রে বসাই, তার মানে এটা হচ্ছে -4,0 বিন্দু আর এই বিটা হচ্ছে 0,-4 বিন্দু হবে। তাহলে -4,0 বিন্দু এই সাইডে বসাইলাম আর 0,-4 বিন্দু এই যে এখানে, খেয়াল করছেন? 0,-4 বিন্দুটা এই যে এখানে, এই দুইটা বিন্দু আমি বসাইছি। তো এই দুইটা বিন্দু বসাইলে দুই বিন্দুগামী যেই সরলরেখাটা সেটাই হচ্ছে এই রেখাটা, এই প্রথম রেখাটার সমীকরণ ভাইয়া বা চিত্র ভাইয়া আঁকায় ফেললাম। সেমভাবে দ্বিতীয় রেখাটাও আঁকাবো। এটা কত? 2,0 বিন্দু এবং 0,-2 বিন্দুগামী। তাহলে 2,0 বিন্দুটা হচ্ছে এইখানে আর 0,-2 বিন্দুটা কোথায়? এই যে এইখানে, 0,-2 বিন্দুটা এইখানে। তাহলে এই দুই বিন্দুগামী একটা সরলরেখা ভাইয়া আঁকাইলাম, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এই সমীকরণ পাইছি, তারপরে এই সমীকরণ পাইছি। এখন আমার প্রশ্নে কি বলছে? এক্স অক্ষের সাথে রেখা দুইটি যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটা প্রথম রেখা, এইটা দ্বিতীয় রেখা, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। তাইলে এক্স অক্ষের সাথে এই যে দুইটা রেখা, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এক্স অক্ষের সাথে ওরা কি করলো? একটা ত্রিভুজ তৈরি করলো না? এই যে ত্রিভুজটা, খেয়াল করছেন? এক্স অক্ষের সাথে এই ত্রিভুজটা তৈরি করলো। হ্যাঁ, এখন এই ত্রিভুজের আমি দেখছি প্রথমে এই একটা বিন্দু দেওয়া আছে, এই আরেকটা বিন্দু দেওয়া আছে, এই যে এটা -4,0 বিন্দু আর এটা 2,0 বিন্দু। তাইলে আমি শুধুমাত্র যদি এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা বাইর করতে পারি অ্যাট এনি কস্ট, তাহলেই তো আমার হচ্ছে তিনটা শীর্ষ জানা হয়ে গেল। আর ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানলে গত ক্লাসে শিখাইছি কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। আচ্ছা, গেল। তো এখন এই শীর্ষবিন্দু বের করতে গিয়ে আমি খেয়াল করলাম এই রেখা আর এই রেখার ছেদবিন্দুটা হচ্ছে এই বিন্দুটা। তাইলে হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে পারেন না, দুইটা সরলরেখাকে সমাধান করবেন নর্মাল নিয়মে। সমাধান করলেই দেখবেন -1, -3 বিন্দু হয়ে যায়। এই যে দেখেন ভাইয়া এখান থেকে বের করে ফেলছি। তাহলে এই বিন্দুও জানি, এই বিন্দুও জানি, এই বিন্দুও জানি। এখন একজন প্রশ্ন করছেন আমি দেখছি, ভাইয়া -1, -3 নিলেন কেন? সমস্যা নেই, আপনি প্রথম বিন্দুটা -4,0 নেন, তারপরে এটা নেন, তারপরে ওইটা নেন, তাহলে হবে। এই যে সারাংশের নিয়মে ফেলে ক্ষেত্রফল বের করবেন। অথবা আপনি এটা আগে নেন, তারপরে এটা নেন, তারপরে এটা নেন, তাহলেও হবে। অথবা আপনি প্রথমে 2,0 নেন, তারপরে -4,0 নেন, তারপরে -1, -3 নেন, তাহলেও হবে। কিন্তু আপনি যদি এরকম করেন -1, -3 নিলাম, তারপরে দিয়ে মানে একটু এলোমেলো করে নেন, তাহলে আর হবে না, ঠিক আছে? মানে একটা সিকোয়েন্সে যেতে হবে সব সময়, ঠিক আছে? একটা সিকোয়েন্সে যেতে হবে সব সময়। তো আমি আশা করব এই দুইটা টাইপ সবার ক্লিয়ার, কারো কি সমস্যা আছে? ভাইয়া তো ভালো অভিনয় করতে পারেন। আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে চ্যাম্পিয়ন একজন মানুষ, ঠিক আছে? মানে পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। তো যাই হোক, তো এখন দেখেন একটি বর্গক্ষেত্রের দুইটি বাহুর সমীকরণ এত এবং এত হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো এগুলা কি চিত্র আঁকাইতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, বর্গক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে। বর্গক্ষেত্রের একটা বাহু কত? y-4 = 0। তার মানে y = 4, y-4 = 0 যদি হয়, এটাকে আমি লিখতে পারি y = 4। আর আরেকটা ইকুয়েশন কি বলছে? y-8 = 0, তার মানে হচ্ছে y = 8। তার মানে বর্গক্ষেত্রের দুইটা বাহুর দৈর্ঘ্য বা দুইটা বাহুর সমীকরণ আমি জানি। তাহলে আসেন এখন আমরা একটু চিত্রে যাই।
মনে করেন এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এখন আপনারা আমাকে বলেন তো ওয়াই ইকুয়াল টু 4 কোন রেখাটা হবে? দেখেন তো এক্স, এই যে এইটা কি, ওয়াই ইকুয়াল টু 0 রেখা হচ্ছে এক্স অক্ষ, তাই না? ওয়াই ইকুয়াল টু 1 রেখা হচ্ছে এই বরাবর, ওয়াই ইকুয়াল টু 2 রেখা এই বরাবর, তার মানে ওয়াই ইকুয়াল টু 4 রেখা এদিকে কোথাও হবে, ওয়াই ইকুয়াল টু 4 রেখা এদিকে কোথাও হবে। সেমভাবে আপনি দেখেন ওয়াই ইকুয়াল টু 8 রেখাটা কি আরেকটু উপরে কোথাও হবে, তাই না? কারণ কি, এই যে দেখেন এটা যদি মূল বিন্দু বা 0 0 বিন্দু হয়, যত উপরে উঠবেন ওয়াই 1 2 3 4 5 6 7 8 এভাবে করে গেছে। হ্যাঁ, এখন আপনাকে কি বলছে, একটা বর্গক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আপনাকে আমি বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তার একটা বাহুর দৈর্ঘ্য জানলেই চলে, বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করে দিব, তাইলেই সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তাই না? তাইলে এখন দেখেন বর্গক্ষেত্রের দুইটা বাহুর মধ্যে একটা বাহু এখানে আছে, আরেকটা বাহু এখানে আছে, এই হচ্ছে আপনার বর্গক্ষেত্রটা, ধরেন এইরকম। তো এইটার সমীকরণ দেওয়া ছিল, এটার সমীকরণ দেওয়া ছিল। এখন আপনি চিন্তা করেন তো, এইটা যদি ওয়াই ইকুয়াল টু 4 রেখা হয় আর এটা যদি ওয়াই ইকুয়াল টু 8 রেখা হয়, তাহলে মাঝখানের এইটুকু দূরত্ব কত, 4 না? দেখেন তো ওয়াই 4 5 6 7 8 মানে 4 পরিমাণ বা 4 একক পরিমাণ যদি যান, এই বাহুর দৈর্ঘ্য কি 4 একক পাবেন না? তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক। আর বর্গক্ষেত্রের সকল বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি জানি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না? ডেফিনেটলি পারবো। তার মানে এটা কত হবে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। আই হোপ সবাই ক্লিয়ার। কারো কি কোথাও সমস্যা আছে? এটা কি বুঝতে পারছেন? দেখেন সরলরেখা, বৃত্ত, কণিক চিত্র যদি আঁকাইতে পারেন না, খুবই ইজি। এই অঙ্ক করতে আপনাদেরকে বুঝাইতে আমার অনেক সময় লাগলো, কিন্তু এটা আমি করতে আমার হাইস্ট গেলে 3 থেকে 5 সেকেন্ড লাগবে। ঠিক আছে, 3 থেকে 5 সেকেন্ড লাগবে, এর বেশি এক ফোঁটাও লাগবে না। ঠিক আছে, কারণ কি, আমি নগদে এটা দেখে আমার মাথার মধ্যে চিত্র চলে আসে যে এটার চিত্রটা এরকম হবে। তাইলে হচ্ছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 4 একক। তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি 4 একক হয়, বর্গের তো 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে যে কোনো একটা বাহু জানলে বাহু স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে 4 স্কোয়ার ইকুয়াল টু কত, 16। দ্যাটস ইট। আপনাকে আমি চিন্তা করা শিখাইতে চাচ্ছি, আপনাকে আমি অঙ্ক শিখাইতে চাচ্ছি না। আচ্ছা, এই ফারজানা আক্তার মিম বলছে ভাইয়া আরেকবার বুঝাই দেন তো। আচ্ছা, আরেকবার বুঝাই, পোলাপান ফাইজলামি করেন না। দেখেন ওয়াই ইকুয়াল টু 4 একটা রেখা, ওয়াই ইকুয়াল টু 8 আরেকটা রেখা। তাইলে আপনাদেরকে আমি এটা বুঝাই আগে, আপনারা চিত্র জানেন কিনা আমি জানি না। ওয়াই ইকুয়াল টু 0 রেখা হচ্ছে এইটা, এই যে এক্স অক্ষ যেটা, সেটা ওয়াই ইকুয়াল টু 0 রেখা। তারপরে ওয়াই ইকুয়াল, এই যে মনে করেন এদিকে 1 গুনলেন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এক্স অক্ষের সমান্তরাল করে যদি এই বরাবর রাখেন, এটাকে বলবেন ওয়াই ইকুয়াল টু 1 রেখা। এটা ধরেন ওয়াই ইকুয়াল টু 2 রেখা। যত উপরে যাবেন ওয়াই এর মান তত বাড়তে থাকবে, ওয়াই এর মান 3 রেখা, ওয়াই এর মান 4 রেখা, এভাবে আঁকাইতে পারবেন। ভাইয়া যদি বলি ওয়াই ইকুয়াল টু -1, তাইলে কি এটা এই দিকে হবে, ওয়াই ইকুয়াল টু -1 রেখা, এই যে মূল বিন্দু নিচের দিকে হবে বা এক্স অক্ষের নিচের দিকে হবে। ওয়াই ইকুয়াল টু -10 রেখা, এই যে এরকম হবে। ওয়াই ইকুয়াল টু সামথিং, এই রেখাটা হচ্ছে যে এক্স অক্ষের প্যারালাল রেখা, সোজা বাংলা কথা হচ্ছে এটা। এক্স অক্ষের প্যারালাল রেখা কি, ওয়াই ইকুয়াল টু সামথিং, এটা হচ্ছে এক্স অক্ষের প্যারালাল একটা রেখা। তাহলে ভাইয়া আমার যদি ওয়াই ইকুয়াল টু 4 বলে, সেটা যদি এরকম হয়, আমাকে যদি বলে এক্স ইকুয়াল টু 2 রেখা, এক্স ইকুয়াল টু 2 রেখাটা দেখতে কেমন হবে, এক্স ইকুয়াল টু 2 রেখাটা দেখতে কেমন হবে, এক্স ইকুয়াল টু 2 রেখাটার যদি চিত্র আঁকি, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। খেয়াল করেন এক্স ইকুয়াল টু 1 হচ্ছে এখানে, এক্স ইকুয়াল টু 2 হচ্ছে এখানে, তাহলে এই বরাবর যেই রেখাটা হবে সেটাকে আমরা বলবো এক্স ইকুয়াল টু 2 রেখা। ভাইয়া এক্স ইকুয়াল টু -5 রেখা কোনটা, 1 2 3 4 5, এই যে এক্স ইকুয়াল টু -5 রেখাটা হচ্ছে এই রেখাটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, অনেক কথা বলছি। এখন দেখেন ওয়াই ইকুয়াল টু 4 রেখা হচ্ছে এইটা, আর ওয়াই ইকুয়াল টু 8 রেখা হচ্ছে এইটা। তা আমাকে বলছে বর্গক্ষেত্রের দুইটা বাহু, একটা বর্গক্ষেত্রের দুইটা বাহু এই দুইটা রেখার মধ্যে আছে, তাহলে বর্গক্ষেত্রটা অবশ্যই এইরকম হবে। এই যে বর্গক্ষেত্রে একটা বাহু এই রেখার উপর আছে, আরেকটা বাহু এই রেখার উপর আছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এইরকম যদি হয়, বর্গক্ষেত্রের এই দুইটা বাহু যে আছে, এই দুইটা বাহুর দৈর্ঘ্য কি, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে না, এইটুকু দূরত্ব কত, এটা যদি 4 হয় আর এটা যদি 8 হয়, 8 থেকে 4 বিয়োগ করলে এইটুকু কত, 4 না? তাহলে এই 4 পরিমাণ হচ্ছে দূরত্ব, তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য আমি জানি কত, 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মানে কত, 16। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা না ভাইয়া, ক্যামেরার পিছনে শামীম ভাইয়া নাই, আপনারা ভাইয়াকে অনেক মিস করতেছেন, নিয়ে আসবো আরেকবার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন টাইপ 11-এ চলে আসলাম। একজন বলছে ভাই নাম্বারিং দেন নাই, নাম্বারিংগুলো সাধারণত দিতে চেনি, টাইপের মধ্যে বলবেন যে এই টাইপের সমস্যা, তাহলেই হবে। তাহলে এখন দেখেন কি বলছে, এত একটা রেখা, এত একটা রেখা, সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হলে এ এর মান কত। তো এখন আমরা কিছু ট্রিক্স লিখবো, সবাই লিখে ফেলেন। ঠিক আছে, মনে করেন একটা রেখা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আপনার দুইটা রেখা। ঠিক আছে, তো এই দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 ইন্টু a2
প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু কত 0। দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি a1 ইন্টু a2, এই যে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, আচ্ছা দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার আরেকটা শর্ত আছে। আপনি চাইলে এটাকে কি y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি দিতে পারতেন, তার মানে কি এটা থেকে ঢাল বের করতে পারতেন। তাহলে দুইটা রেখার পরস্পর লম্ব হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এই রেখাটার ঢাল মনে করেন বের করলেন m1 আর এই রেখাটার ঢাল মনে করেন বের করলেন m2। তাইলে দুইটা রেখা ঢালের গুণফল যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব, এটা আরেকটা বৈশিষ্ট্য। দুইটা রেখা পরস্পর লম্ব হইলে তাদের a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 অথবা তাদের ঢাল দ্বয়ের গুণফল কত -1, তাইলে দুইটা রেখা পরস্পর লম্ব হয়। তো আমরা হচ্ছে যে যেহেতু এরকম সমীকরণ দেওয়া আছে আমরা হচ্ছে a1 a2 b1 b2 তে যাব, কারণ ডিরেক্ট ইউজ করতে পারবো। তাহলে এখানে a1 কত 3, a2 কত 2 প্লাস b1 কত 2 ইন্টু b2 কত, b2 দেখেন b2 হচ্ছে -a, ঠিক আছে চিহ্ন সহ নিব, b2 কত -a, খেয়াল করছেন। এটা ইকুয়াল টু কত হওয়ার কথা ভাইয়া 0 হওয়ার কথা। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় ভাইয়া তাহলে আমার অঙ্কের উত্তর কত আসবে 2a ইকুয়াল টু 6, তার মানে a ইকুয়াল টু কত আসবে 3 আসবে, a ইকুয়াল টু কত আসবে 3 আসবে। সবাই কি বুঝতে পারছি? দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের বৈশিষ্ট্য কি a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু 0 অথবা তাদের ঢাল দ্বয়ের গুণফল কি -1। তো এখান থেকে চাইলে আপনি y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি নিয়ে ঢাল বের করতে পারেন, এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c নিয়ে ঢাল বের করতে পারেন, তারপর ঢাল দুইটার মানরে গুণ দিয়ে ইকুয়াল টু -1 লিখলে দেখবেন তাও a ইকুয়াল টু 3 আসে। তো আমার কাছে মনে হয় এটা ইজি, এই জন্য এটা করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা সবাই পারছে। তাহলে এখন দেখেন 2 নম্বরে কি বলছে, a এর মান কত হলে এত এবং এত রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এটা তো দুইটা রেখা পরস্পর লম্ব হইলে শর্ত। ঠিক আছে, এটা কি হইলে শর্ত? লম্ব হইলে এই শর্ত দুইটা, হ্যাঁ লম্ব হইলে এই শর্ত দুইটা। এখন দুইটা রেখা এখানে কি বলছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। তো সবসময় মাথায় রাখবো আমরা যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 যদি একটা রেখা হয় এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি আরেকটা রেখা হয়, দুইটা রেখা যদি এরকম হয় তাহলে এদের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। ঠিক আছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। তাহলে দেখেন তো এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে a এর মান কত বলছে। তো সমান্তরাল হইছে এইটুকু শোনার পরে আমার মাথায় এইটা আসতে হবে যে তাদের সহগগুলা x এবং y এর সহগের অনুপাতগুলো সমান হবে। তাইলে হচ্ছে a1 এর মান কত 3 ডিভাইডেড বাই a2 এর মান কত 1 ইকুয়াল টু b1 এর মানটা কত 5 ইকুয়াল টু b2 এর মানটা কত -a, তাই না? তাহলে a ইকুয়াল টু কত আসবে, a ইকুয়াল টু আসবে -5/3। ঠিক আছে, তাহলে উত্তরটা কত? উত্তরটা হচ্ছে এই সি নম্বরটা। তাহলে দুইটা রেখা পরস্পর লম্ব হইলে কি ঘটনা ঘটবে এবং দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে কি ঘটনা ঘটবে সেটাকে আমাদের মাথায় ঢুকছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। ইয়ামিন ইসলাম বলতেছে ভাইয়া ব্যাক পেইন থাকা সত্ত্বেও বসে বসে আপনার ক্লাস করছি। আপনি কি জানেন আমার কি অবস্থা? আমার রমজান মাস এবং তার আগের মাসে আমি প্রচুর পরিমাণে ক্লাস নিতে হয়েছে, যেই কারণে হচ্ছে আমার এই যে ডান হাত আছে না, ডান হাতের নার্ভে সমস্যা হয়ে গেছে। মানে নার্ভ হচ্ছে এখন আর আগের মতো ইয়ে করতে পারে না, নার্ভ সংকুচিত হয়ে গেছে অতিরিক্ত প্রেসারে। তো দেখা যায় যে আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি এবং আমার বেড রেস্টে থাকার কথা, বাট স্টিল এখন উপায় নেই কোনো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা যাই হোক, এটুকু ক্লিয়ার সবাই? আমার হাতেরও খুব বাজে অবস্থা, তবে ব্যাক পেন অনেক কষ্টকর জিনিস, সাবধানে থাকেন, রেস্টে থাকেন। আচ্ছা, তো এখন দেখেন এত এত একই সরলরেখা প্রকাশ করলে, খেয়াল করেন এইটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা যদি একই রেখা প্রকাশ করে তাহলে এ আর বি এর মান কোনটি? তো আমরা এবার আরেকটা বৈশিষ্ট্য শিখব। মনে করেন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা রেখা, তারপর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 আরেকটা রেখা। এই হচ্ছে দুইটা রেখা। দুইটা রেখা যদি একই রেখা নির্দেশ করে তার মানে হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে। ঠিক আছে, খেয়াল করেন ভাইয়া কিন্তু তিনটা অঙ্কের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বলছি। দুইটা রেখা পরস্পর লম্ব হলে a1 ইন্টু e2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু 0। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। দুইটা রেখা যদি একই সরল রেখা হয় তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। ঠিক আছে ভাই, আপনারা তো মনে থাকে কেমন? আমি লাইফে এতবার করছি এই অঙ্ক, আমার মুখস্থ হয়ে গেছে এগুলা। ঠিক আছে, বলা ঠিক না, বাট আমার মুখস্থর মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই সমীকরণটাকে আমরা সুন্দরভাবে লিখি এই আকৃতিতেই, 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু কত 0। আর এটা তো সুন্দর আকৃতি দেওয়াই আছে। তাহলে আমি কি করব, a1 বাই a2, a1 এর মানটা কত 2, a2 এর মানটা কত, এই যে দেখেন a2 এর মান কিন্তু 3a, খেয়াল করেন, হ্যাঁ 3a। তারপরে b1 এর মানটা কত, b1 এর মানটা হচ্ছে 3, b2 এর মানটা কত -5b, তারপর দেখেন c1 এর মানটা কত -7, c2 এর মানটা কত 15,
ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আপনাকে বলছে এ আর বি এর মান বের করো। তো আপনারা খেয়াল করেন তিনটা জিনিসই তো ইকুয়াল। তো ভাইয়া করবো কি, প্রথমে এই দুইটা জিনিসকে ইকুয়াল ধরে নিব। হ্যাঁ, তাহলে এই দুটা জিনিসকে যদি প্রথমে আমি ইকুয়াল ধরে নিই, আপনি দেখেন 2/3 ইকুয়াল টু -7/15, এই তো। তাহলে 3 × 5 = 15, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 10/-7। ঠিক আছে, দেখি তো কোনটার মধ্যে আপনার -10/7 আছে, কোনটার মধ্যে এ ইকুয়াল টু -10/7 আছে, শুধু এটার মধ্যে। তার মানে আমার উত্তর হচ্ছে সি নম্বরটা। তো এবার আপনি চাইলে বি নম্বরটা বের করে দেখতে পারেন, ওটা আপনার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনারা বি নম্বরটা বের করে আমাকে জানান মিলছে কিনা। মিললে বলেন যে ভাই মিলছে, ভাই আর মিলাচ্ছি না, কারণ আমার একটা মিলছে এবং আমি অপশনে দেখলাম যে এই একটাই আছে, সো এটাই উত্তর। হ্যাঁ, তো আপনারা আমাকে জানান যে মিলছে কিনা। যদি না মিলে তাহলে বুঝবেন যে প্রশ্ন ভুল আছে, ঠিক আছে, বা অপশনে ভুল আছে, কিন্তু কারণ কি এটাই মিলার কথা। হ্যাঁ, সবাই ক্লিয়ার? দুইটা রেখা পরস্পর একই রেখা নির্দেশ করলে কি হবে, এটা ক্লিয়ার সবাই? ওই 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 মিলছে। মাসুরা আক্তার, ভাই আপনাদের নাম উচ্চারণ করতে আমার কষ্ট হয়। একটা মাসরুরা, একটা মাসুরা, একটা মাকসুরা, কি যেন ভাই, এত কঠিন কঠিন নাম কেন সব। আচ্ছা দেখেন, এর মান কত হলে এত এবং এত এবং এত রেখাত্রয় সমবিন্দু হবে। কি বলছে, এর মান কত হইলে একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা সমবিন্দু হবে। সমবিন্দু হওয়া মানে কি, মনে করেন একটা রেখা এই দিক দিয়ে গেছে, একটা রেখা এই দিক দিয়ে গেছে, আর একটা রেখা এই দিক দিয়ে গেছে। দেখেন তো তিনটা রেখা কি একটা বিন্দু দিয়ে গেছে না, তার মানে তিনটা রেখা সেম বিন্দু দিয়ে গেছে। তো তিনটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় সেটাকে আমরা বলবো সমবিন্দু। ঠিক আছে, তিনটা রেখা যেই বিন্দু দিয়ে যায় সেটাকে আমরা বলতেছি কি, সমবিন্দু। তো আপনাকে কি বলছে, এইটা 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 রেখা তিনটা যদি সমবিন্দুস্থ হয় তাহলে এ এর মান কত। তো আমরা সব সময় মনে রাখবো, যদি তিনটা রেখা সমবিন্দু হয়, মনে করেন যে a1x + b1y + c1 = 0, তারপর হচ্ছে a2x + b2y + c2 = 0, আর মনে করেন যে a3x + b3y + c3 = যদি 0 হয়, তিনটা রেখা যদি সমবিন্দুস্থ হয়, তাহলে এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 = 0। ঠিক আছে, মানে হচ্ছে এদের সহগগুলা এবং ধ্রুবপদ দ্বারা গঠিত যে নির্ণায়ক করা যায়, সেই নির্ণায়কের মান কত হবে, 0 হবে। কখন, তিনটা রেখা যখন সমবিন্দু হবে, বা তিনটা রেখা যখন একটা বিন্দু দিয়ে যাবে, এটার জন্য এটাকে সমবিন্দু বলি, তখন তাদের সহগগুলা এবং ধ্রুবপদ দ্বারা গঠিত যে নির্ণায়কটা, সেই নির্ণায়কের মান কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে এখানে যেহেতু আমাকে বলছে এই তিনটা রেখা সমবিন্দু, তাহলে আসেন আমরা বের করি। a1 এর মানটা কত, 3, a1 এর মানটা কত 3, তারপরে b1 এর মানটা কত, b1 এর মানটা 2, b1 এর মানটা কত 2, তারপরে c1 এর মানটা কত -5। ঠিক আছে, তারপরে আপনার a2 এর মানটা কত, এই যে এ বের করতে হবে। b2 এর মানটা কত 4, তারপরে c2 এর মানটা কত -9, তারপরে কি a3 এর মানটা কত k, b3 এর মানটা কত 2, c3 এর মানটা কত -7, এটা = 0। তাহলে আপনারা কি এটা নির্ণয় করতে পারেন না? ডেফিনেটলি পারেন, আমার জানা মতে আপনারা সবাই পারা উচিত। নির্ণায়ক আমরা সবাই জানি। তাহলে দেখেন, এটার যদি নির্ণায়ক করতে হয় আমরা কি করব, যে কোনো একটা সারি বা কলামকে সিলেক্ট করব। তো ভাই প্রথম কলামকে সিলেক্ট করলাম, তাহলে 3 এর জন্য যখন নির্ণয় করব 3 × 3 এর সারি বাদ 3 এর কলাম বাদ, তাহলে এখানে কত হবে, -4 × 7 = 28, -7 আছে +9 × 18, ভাই একবারে করে ফেলতেছি। ঠিক আছে, তারপরে কত হবে, -a। ঠিক আছে, এই যে a নিলাম, -a হবে মাঝখানেরটা, তাহলে ওর সারি বাদ ওর কলাম বাদ, তাহলে কত হবে, -7 × 14, -7 আছে +7 × 10। ঠিক আছে, আচ্ছা তারপরে নিব কি কে, তার মানে হচ্ছে +k যদি নেই, তাহলে ওর সারি বাদ ওর কলাম বাদ, তার মানে -9 × 18 + 4 × 5 = 20 = কত ভাইয়া, 0। ঠিক আছে, = 0 কেন, ওই যে আগে থেকে আমি জানি সমবিন্দু হলে 0 হয়। তাহলে এখন দেখেন এখান থেকে ক্যালকুলেশন কি জানি, 28 থেকে 18 গেলে কত থাকে, -10, তার মানে -3 × 10 = 30, তারপরে এখানে কত থাকতেছে, -4, তার মানে +4a, তারপরে ওইখানে কত থাকতেছে, এখানে আবার কি একটা কে আছে নাকি, 3ak, ভাই আর কি এখানে কে আছে, এখানে তো কে নাই, কে কোথা থেকে আনলাম আমি, নাকি কে আছে, হ্যাঁ কে আছে। তাইলে বলছে এর মান কত হলো, আচ্ছা এখানে একটা ভুল আছে, দেখেন এটা একটা আননোন দেওয়া আছে। হ্যাঁ, এইখানে kx হবে না, এখানে একটা মান থাকবে, কারণ হচ্ছে আমি যখন এখন এখান থেকে এর ভ্যালু বের করবো, এটার ভিতরে একটা কে চলে আসবে, সো এখানে একটু ভুল আছে। হ্যাঁ,
এটা ভুলটা কিভাবে মানে ভুলটা সংশোধন কি হবে আমি জানি না, বাট এখানে হচ্ছে কে এর মান থাকবে না, এখানে কে না থাকে, এখানে 1 2 3 4 একটা কিছু মান থাকবে আর কি। ঠিক আছে, তো সেই মানটা থাকলে আমি আর কি অ্যাকচুয়ালি বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাইলে এটা একটু ক্যালকুলেশন করে গুছায় দেই, কারণ কে এর মান আমি জানি না। তাহলে হচ্ছে 20 থেকে 18 গেলে কত থাকে, 2 থাকে, তার মানে এখানে 2 কে আসবে, এটা ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে যদি কে না হইতো আমি কিন্তু এখান থেকে এ এর মানটা বের করে ফেলতে পারতাম, তাই না? তো এইভাবে করবেন। তো ভাইয়ের এখানে প্রশ্ন ভুল থাকার কারণে উত্তরে যেতে পারলাম না, বাট এখানে কে থাকবে না, কে এর জায়গায় অন্য একটা ভ্যালু থাকবে, তো ভ্যালু থাকলে এখান থেকে এ এর মানটা বের করে ফেলবেন। ঠিক আছে, তো আজান শুরু হয়ে গেছে ভাইয়া, একটু জিরাবো, এই ফাঁকে আপনারা আমাকে জানান বুঝছি কিনা, বা কারো কোথাও সমস্যা থাকলে সেটাও বলেন।
সো হ্যালো গাইস, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এখনকার আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কি বলেছে যে 2 1 বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কত। দেখেন, আপনাকে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার মধ্যবর্তী যেই দূরত্ব সেটা যদি নির্ণয় করতে বলে, বলুক বা না বলুক, সেটা অবশ্যই হবে কি লম্ব দূরত্ব। তাহলে দেখেন, এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কোনটা হবে? এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বা দূরত্বটা এইটা হবে, ঠিক আছে? তাইলে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব? আমি যদি এই রেখাটার সমীকরণ জানি, ax + by + c = 0, এই রেখার সমীকরণ যদি জানি এবং এই বিন্দুটা যদি আমাকে দেওয়া থাকে x1, y1, যদি বিন্দুটা দেওয়া থাকে, তাহলে আমি কি ডিরেক্ট এই সূত্রে ফেলবো। কি করব? এই সমীকরণটা a লিখলাম, a লিখছি, x এর জায়গায় এই বিন্দুটা বসাবো, x1 বসাবো, প্লাস b এর জায়গায় b লিখবো, y এর জায়গায় y1 বসাবো, প্লাস এই যে c যেটা আছে সেটাই বসাবো, ঠিক আছে? এটা c1 না, এখানে c যেটা আছে সেটাই বসাবো, ডিভাইডেড বাই রুট ওভার এই যে যেই জিনিসটা a ছিল a² প্লাস b ছিল b² লিখলাম। তাহলে হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বা একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে, আমরা এই সূত্র ইউজ করব। তাহলে এই সূত্রটা যদি ইউজ করি, তাহলে আমার এখানে দূরত্বটা কত আসতেছে? উপরে আসবে হচ্ছে 2 × x1, x1 এর ভ্যালুটা কত? 2, প্লাস 5 × y1, y1 এর ভ্যালুটা কত? 1, প্লাস হচ্ছে c। তো সি এর মানটা দেখেন তো, এখানে কি প্লাস সি তো নাই, এখানে হচ্ছে -10 আসছে, তার মানে সি এর জায়গায় হচ্ছে -10 আসছে, ডিভাইডেড বাই রুট ওভার a² + b², এর মানটা কত? 2, বি এর মানটা কত? 5, তার মানে 2² + 5²। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 2 × 2 = 4, 5 আর 4 কত? 9, 10 থেকে 9 গেলে কত? -1, আর নিচে কত? 25, 25 আর 4 কত? 29, তার মানে √29। এখন দেখেন, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? দৈর্ঘ্য, দূরত্ব, ওজন, এগুলো কখনো নেগেটিভ হয় না। এই জন্য এটা দুই পাশে কি থাকে? মডুলাস থাকে বা পরম মান থাকে। তো পরম মান থাকলে এটা কত হবে? 1/√29, ঠিক আছে? 1/√29। তাহলে এই যে উত্তর হবে বি নম্বরটা। অনেকেই দেখলাম উত্তর করে ফেলেছেন, হুইচ ইজ ভেরি গুড থিং। সবাই আশা করি বুঝতে পারছি। পোলাপান আর কই আজকে? সবার লাগবে না, এই জন্য সবাই আসে নাই, ঠিক আছে? আস্তে আস্তে আমিও চলে যাব, একদিন হারিয়ে যাব অতল গহ্বরে। আচ্ছা, এখন দেখেন, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ কি বলছে? সমান্তরাল। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত এটা জানতে চাইছে। আচ্ছা দেখেন তো, দুইটা সমীকরণ সমান্তরাল আমরা বুঝলাম কেমনে? এটা তো আমিও বুঝি নাই এখনো। দেখেন তো, 4x - 3y + 2 = 0, এটা একটা সমীকরণ। তারপরে 8x - 6y - 9 = 0, এইটা আরেকটা সমীকরণ। দুইটা সমীকরণ সমান্তরাল হওয়ার শর্ত কি? a1/a2 = b1/b2 হইতে হয়, তাই না? দেখেন তো, কাটাকাটি গিয়ে কি আসে? হাফ আসে, কাটাকাটি গিয়ে কি আসে? হাফ আসে, তাই না? তার মানে হাফ = হাফ, তার মানে এই দুইটা সমীকরণ পরস্পর কি? সমান্তরাল, ঠিক আছে? তার মানে এই দুইটা সমীকরণ কি? পরস্পর সমান্তরাল। এখন আপনাকে যখন বলবে যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তখন আরেকটা সূত্র আছে। একটা রেখা মনে করেন a1x + b1y + c1 = 0, আরেকটা রেখা মনে করেন যে a2x + b2y + c2 = 0। এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আপনার এদের যেই দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা, সেটা হবে কি? c1 - c2 ডিভাইডেড বাই √a² + b², ঠিক আছে? √a² + b²। আচ্ছা, আরেকটা কথা বলি, দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয়, তখন চাইলেই কি করতে পারি আমি? দেখেন তো, চাইলেই কি এটার 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে ভাগ করলে কত? 4x - 3y - 9/2 = 0। খেয়াল করেন, এখানে a এর মান যেটা, এখানেও a এর মান সেটাই, এখানে b এর মান যেটা, এখানেও এখানেও b এর মান কি? একই আসবে, তাই না? তাইলে আমার কিন্তু এখানে a1 a2 আর লেখার দরকার নাই। দুইটা রেখা যখন সমান্তরাল হয়, তখন হচ্ছে কি, তাদের এক্স আর ওয়াই এর সামনে যে সহগগুলো আছে না, সহগগুলো কি হয়ে যায়? সেম হয়ে যায়। খালি এই যে একটু ভাগটাগ দিয়ে দিলেই দেখবেন যে সেম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে? c1 - c2 ডিভাইডেড বাই √a² + b²। তাহলে আসেন আমরা অঙ্কটা করি। তাইলে আমার c1 - c2, c1 এর ভ্যালুটা কত? 2, -c2 দিলে কত? -9, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড বাই, ও আচ্ছা ভালো কথা, আমি কি এখানে 9 বসাইতে পারবো? জীবনও তো 9 বসাইতে পারবো না। কেন? কারণ আমি এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যকার দূরত্ব নির্ণয় করতেছি, তাই না? এটারও তো আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে তো এখানে আমি আর 9 বসাইতে পারবো না। এখানে তো আমার বসাইতে পারবো 9/2,
সবাই খেয়াল করিয়েন, এই জিনিসগুলো খেয়াল করিয়েন, এই জিনিসগুলো খেয়াল না করলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন অলরেডি ভাই আর এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেছিলো আর একটু হলে, ঠিক আছে। তার মানে এটা কত হয়ে যাবে 9/2, ঠিক আছে, ডিভাইডেড বাই √a² + b²। তাহলে √a² কত, দুইটার মধ্যে কমন কোনটা 4², তারপরে প্লাস b² কত, দুইটার মধ্যে কমন কত দেখেন -3² মানে 9ই হবে আলটিমেটলি। হ্যাঁ, 16 আর 9 কত হবে 25, নিচে থাকবে 5, আর উপরে যদি আপনি লসাগু করেন তাহলে কত আসবে 2 × 2 = 4, তার মানে হচ্ছে 4 আর 9 13/2, তার মানে এটা 13/10 আসবে। এই যে বি নম্বরটা হচ্ছে এটা আমাদের উত্তর হবে। সবাই কি ক্লিয়ার? কারো কি এই জায়গায় কোনো সমস্যা আছে? না ভাই আমরা যারা আছি তাদেরকে করাবেন, হারাবেন কেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ করাবো, টেনশন নাই, বুঝছি সবাই। দেখেন সরল রেখার কিন্তু অনেক সূত্র আছে, একটা একটা করে ধাপে ধাপে ভাই দেখাই দিচ্ছি, সবগুলো যদি করেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে। হ্যাঁ, সব পারবেন। তারপর দেখেন এত বিন্দুগামী, আচ্ছা মোটামুটি দূরত্ব নির্ণয় বিষয়ক যা আছে এগুলো আমরা শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমরা সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। এখন সমীকরণ নির্ণয় অনেক রকম আছে, তো তার মধ্যে যেগুলা ইজি বা যেগুলা এমসিকিউতে আসার মতো ভাইয়া শুধু সেগুলাই করাবো। হ্যাঁ ভাই, কিন্তু সবগুলা করাবো না, ঠিক আছে। আচ্ছা, কারণ হচ্ছে যে সব রকমের সমীকরণ আসে না প্রশ্নে। আচ্ছা দেখেন, এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ কোনটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা ভাবে করা যায়, কিভাবে, একটা শর্টকাট দেখাই। একটা বিন্দুগামী মানে এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল। তো প্রথম কথা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমন হয় সেটা আমি বলি। দেখেন, মনে করেন যে আপনার ax + by + c = 0 হচ্ছে একটা রেখার সমীকরণ। হ্যাঁ, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax + by + c1 = 0, ঠিক আছে। দুইটা সমান্তরাল রেখা হইলে এক্স এর সামনে সহগ ওয়াই এর সামনে সহগ সেম হয়, খালি তাদের ধ্রুবপদটা চেঞ্জ হয়। খেয়াল করে দেখেন আগের অঙ্কটা দেখেন, এই যে এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল ছিল না, এই যে এটার সামনে 4 আছে 4, এটার সামনে -3 আছে -3, খালি এই ধ্রুবপদটা এখানে 2 ছিল, এখানে -9/2 ছিল, ঠিক আছে। তার মানে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে একটা রেখা যদি হয় ax + by + c = 0, আরেকটা রেখা হবে কি ax + by + c1 = 0 বা k = 0, ধ্রুবপদ যেটা খুশি সেটা লেখেন। আপনার নাম যদি তামান্না হয় টি লেখেন, t = 0, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা গেল। আচ্ছা আমি তাহলে প্রথমে এটা একটু ট্রাই করে দেখি। দেখেন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে ওই রেখাটা অবশ্যই হবে 3x - 4y, থাকবে সামনে 3x - 4y 3x - 4y 3x - 4y 3x - 4y, একটাও মিলে নাই, ঠিক আছে। তার মানে এই যে এই সোরা বুদ্ধি দিয়ে আমার কাজ হলো না। এবার আরেকটা দেখি, বলছে যে এই 1, 2 বিন্দু দিয়ে যায়, যেই রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। তাইলে আমি তো জানি যে একটা রেখার উপরস্থ যদি একটা বিন্দু জানি, তাহলে ওই বিন্দুটা বসালে ওই রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে আপনি 1, 2 বিন্দুটা বসান, 1, 2 বিন্দু যদি বসান তাহলে কত আসে দেখেন তো। এক্স এর জায়গায় 1 বসান, প্রথম সমীকরণ, এক্স এর জায়গায় 1 বসালে 3 আসে, আর হচ্ছে ওয়াই এর জায়গায় 2 বসালে কত আসে -8 আসে, +5 = 0। তার মানে 5 এ 3 8, 8 থেকে 8 গেলে কত 0 হয়, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না। তার মানে এটাই উত্তর হওয়ার কথা, ঠিক আছে। তার মানে কি এটাই উত্তর হওয়ার কথা, কারণ এটাতে সিদ্ধ হয়েছে। তাই ভাই বাকিগুলো একটু চেক করে দেখি, মনের খুশির জন্য একটু চেক করি। প্রথমটা দেখেন 3, আচ্ছা খেয়াল করেন 3 - 8, এখানেও তো 3 - 8ই থাকবে। তো এখানে যদি 3 - 8 থাকে, দেখেন এখানে -5 আছে মানে -13 আছে, তাহলে 13 থেকে 3 গেলে -10 থাকে, এটা কিন্তু শূন্য হয় না। তারপর আপনি এটার মধ্যে চেক করেন, এখানে 3 - 8, এটাও কি হবে না। তারপরে এখানেও 3 - 8, এটাও কি হবে না, একটাও হবে না, শুধু প্রথমটা হবে। তার মানে এই সিদ্ধ পরীক্ষা দ্বারা আমরা হচ্ছে যে ডিরেক্ট করে ফেলতে পারি। তো আপনি যখন প্রশ্নটা দেখবেন 1, 2 বিন্দুগামী এবং এত রেখা সমান্তরাল রেখার সমীকরণ কত, তাহলে কি এই প্রশ্নে যেই সমীকরণ নির্ণয় করতে বলছে এটা তো 1, 2 বিন্দুগামী, তাহলে 1, 2 বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তো এগুলো বসাবেন, যেটার মধ্যে =0 পাবেন বা এই সমীকরণের সাথে মিলে যাবে, সেটাই হচ্ছে কি আপনার উত্তর হবে। কিন্তু এখন আপনাকে আমি হচ্ছে মূল নিয়মে করাবো, ঠিক আছে। আপনারা সবাইকে এটা বুঝছি, সিদ্ধ পরীক্ষাটা বুঝছি না, মাথায় ঢুকছে, এভাবে চিন্তা করতে হবে এমসিকিউতে, নাহলে কিন্তু টাইম ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ, তো এবার হচ্ছে ভাই একটু বড় প্রসেসে করব, যেভাবে আপনি অঙ্ক করার কথা ওইভাবে করব। এখন কি বলছে, এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের কি কোন রেখাটা দেওয়া আছে, 3x - 4y + 8 = 0 রেখা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে 3x - 4y + k = 0, মানে k হচ্ছে একটা ধ্রুবপদ, ঠিক আছে। দেখেন খুবই ইজি, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। এখন কি বলছে, এই রেখাটা 1, 2 বিন্দু দিয়ে যায়, তাই না। তার মানে 1, 2 বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। তো দেখেন তো এই রেখাটার মধ্যে খালি কে এর মান জানেন না, তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মান যদি 2 বসায় দেন, কে এর মান বের হয়ে যাবে না, যাবে। তাহলে 1, 2 বিন্দুগামী হয়, এক্স এর মানটা 1 বসায় দেন, তাহলে কত 3, আর ওয়াই এর মানটা 2 বসায় দেন, তার মানে -8, ঠিক আছে, +k = 0। তাহলে এখন খেয়াল করে দেখেন তো আপনার কে এর মানটা কত আসতেছে, 5 আসতেছে। কে এর মানটা কত, 5। তার মানে আপনার কাঙ্ক্ষিত সরলরেখা সমীকরণ কি, 3x - 4y
প্লাস 5 ইকুয়াল টু 0। এই যে দেখেন 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তো আপনি যখন সিকিউতে করবেন আপনি এই প্রসেসে করবেন, আপনি যখন সিকিউতে করবেন এই প্রসেসে করবেন, আর এমসিকিউতে করতে চাইলে ওইভাবে করতে পারেন, এইভাবে করলে আর কি 3 লাইন টোটাল লাগবে আর কি। ঠিক আছে, বুঝছি ভাইয়া। টাইপ 12 এর লাস্টটা আরেকবার বুঝাই দেন, দিব একটু পরে দিব। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, কারো সমস্যা আছে দেখি তো। টাইপ 12 এর লাস্টেরটা, টাইপ 12 কোনটা? এটা। আচ্ছা, এটা লাস্টেরটা কি হয়েছে আমি আরেকবার বলি, দেখেন এটা লাস্টেরটা তেমন কিছুই হয় নাই। হ্যাঁ, আমার এটা ভাইয়া মুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছিয়ে দিচ্ছি। এখন দেখেন, আমার যদি দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকে এবং বলে যদি রেখা দুটো সমান্তরাল হয়, তাহলে একটা রেখা হবে ax প্লাস বিওয়াই প্লাস c1 আর একটা হবে ax প্লাস বিওয়াই প্লাস c2। এই যে এই রেখা দুটার ক্ষেত্রে কি এই যে ax প্লাস বিওয়াই এটা কমন থাকবে, কারণ কি এরা সমান্তরাল রেখা, এটা হচ্ছে সমান্তরাল রেখার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা কি সমান্তরাল রেখা। হ্যাঁ, আচ্ছা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে এই ঘটনা ঘটে। তাহলে এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি c1 মাইনাস c2। এই যে দেখেন c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করছেন, এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন দেখেন আপনার দুইটা তো সমান্তরাল রেখা হওয়ার কথা, তাই না? তাহলে একটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে 8x মাইনাস 6y মাইনাস 9 ইকুয়াল টু 0। এখন দেখেন দুটো যদি সমান্তরাল হয় তাদের সামনে সহগগুলো তো সেম হওয়ার কথা। তাহলে সহগ সেম করার জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4x 3y মাইনাস 9/2 ইকুয়াল টু 0। এই যে দেখেন এইটা আর এইটা, খেয়াল করছেন? এই যে দেখেন এদের a এর ভ্যালু হচ্ছে 4, এই যে এদের b এর ভ্যালু হচ্ছে -3, খেয়াল করছেন মিলে গেছে কিন্তু। আর এই যে c1 এর ভ্যালু, এই যে c2 এর ভ্যালু, এবার খালি সূত্রে বসাবেন, অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা পোলাপাইন, এটুকু ক্লিয়ার? যা যা বলছি। ম্যাথ ক্লাস করানো ধৈর্যের ব্যাপার, মানুষ থাকতে চায় না, অফলাইনে ক্লাস করলে যে বোরিং লাগে। আফিফা তৃষাকে এখন আমরা করবো কি সবার সামনে এনে পিটা দিব। ঠিক আছে, পিটা দিলে দেখবেন অনেক মজা লাগে। ঠিক আছে, আমি ছোটবেলায় করতাম কি পিচি পিচি পোলাপাইনকে মাইর দিতাম, মাইর দিয়ে দৌড় দিতাম। ঠিক আছে, আমার কাছে খুব মজা লাগতো। তো মানুষকে মারতে খুব মজা আছে, তাহলে বোরিংনেস সব কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। তার মানে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করা কিন্তু আমরা শিখে গেলাম। এবার একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করা শিখবো। তো সেম প্রসেসে আপনি এটাকেও সিদ্ধ পরীক্ষা করতে পারেন। দেখেন, এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মনে করেন যে এই রেখাটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন বলছে এই যে 2x মাইনাস 3y প্লাস 6, 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। এই যে এই রেখাটা মনে করেন এটা, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে এই রেখার উপর লম্ব রেখা মনে করেন এইটা, এবং এই রেখাটা এই যে যেই লম্ব রেখাটা সেটা হচ্ছে 1 মাইনাস 1 বিন্দুগামী। ঠিক আছে, আপনাকে যখন প্রশ্নটা বলবো আপনার মাথার মধ্যে এই চিত্রটা আসা লাগবে। তো এই সমীকরণটা আপনাকে নির্ণয় করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে এই যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এটা 1 মাইনাস 1 বিন্দুগামী। তো আপনি 1 মাইনাস 1 দিয়ে টেস্ট করলেই উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা এটা, তো আপনার অঙ্ক করা লাগবে না। কিন্তু ভাইয়া আপনাকে মূল প্রসেসটা শিখাবো, কারণ এই প্রসেসে আপনারা অনেকে ভুল করেন। হ্যাঁ, তো একটা রেখার উপর লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা বলবো এখন। সবাই ঠান্ডা মাথায় দেখেন, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা যদি একটা রেখার সমীকরণ হয় এবং আরেকটা রেখা যদি এইটা হয় a2x। আচ্ছা, মনে করেন এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবো। ঠিক আছে, মনে করেন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই রেখার উপর কি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবো। তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হলে আপনার কি করতে হবে জানেন? আপনার করতে হবে কি চিহ্ন সহ এই যে বি এর সামনে ধরেন মাইনাস যদি থাকতো, মাইনাস সহ উঠায় নিয়ে আসতাম। বি এর মানে এই যে ওয়াই এর সামনে যেই সহগটা আছে সেই টোটাল সহগটাকে আমরা এক্স এর সামনে নিয়ে আসবো, আর এক্স এর সামনে যেই টোটাল সহগটা আছে সেটাকে আমরা কি করব? ওয়াই এর সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে কি করব? ওয়াই এর সামনে যেই টোটাল সহগ আছে এক্স এর সামনে আনবো, এক্স এর সামনে যেই টোটাল সহগ আছে এটাকে ওয়াই এর সামনে নিব, প্লাস দিব কি কে ইকুয়াল টু কি 0। আর এইখানে দেখেন মাঝখানে কি প্লাস ছিল না? এখানে মাঝখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিব, এখানে মাঝখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব। দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আরেকবার বলি, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্স আর ওয়াই পরস্পর সহগ চেঞ্জ করবে। ওয়াই এর সামনের যেই সহগ চিহ্ন সহ সেটাকে এক্স এর সামনে নিয়ে আসবো, এক্স এর সামনে যেই সহগ চিহ্ন সহ সেটাকে ওয়াই এর সামনে নিয়ে যাবো। নিয়ে গেছি। আচ্ছা, এবার করছি কি এদের মাঝখানে পজিটিভ আছে না? পজিটিভ থাকলে এখানে নেগেটিভ দিব, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ দিব, আর প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এই সূত্র যদি আপনি বুঝেন তাহলে আপনি অঙ্কটা পারবেন। তাহলে এইটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে দেখেন। ভাইয়া কি বলছি? ভাইয়া বলছে চিহ্ন সহ সামনে নিয়ে আসবো। তাহলে ওয়াই এর সামনে আছে -3 কে এক্স এর সামনে নিয়ে আসলাম। তারপরে এক্স এর সামনে কত আছে? 2 আছে। এক্স এর সামনে কত আছে ভাইয়া? 2 আছে। তাহলে 2 পজিটিভ, আবার তাহলে পজিটিভ 2 কে এখানে নিয়ে আসলাম। মনে করেন পজিটিভ 2 কে ওয়াই এর সামনে নিয়ে আসলাম, প্লাস কে ইকুয়াল টু 0। তারপরে ভাইয়া কি বলছি?
এইখানে মাঝখানে যদি মাইনাস থাকে এখানে দেবো প্লাস, এখানে যদি প্লাস থাকতো এখানে দিতাম মাইনাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানে দেবো কি প্লাস। তার মানে আপনার সমীকরণ কি -3x + 2y + k = 0। তাহলে এখন দেখেন তো আপনি কিসের মান জানেন না, আপনি খালি কে এর মান জানেন না। তাহলে এই রেখাটা কি 1 - 1 বিন্দুগামী না, 1 - 1 বিন্দুগামী, তাই এটাকে এটার মধ্যে বসান, বসালে তো সিদ্ধ হবে। তাহলে 1 বসাইলে -3, -1 বসাইলে -2 + k = 0, তার মানে k এর মান হচ্ছে 5। তো k এর মান যদি 5 হয় আপনার ইকুয়েশন কত হবে, -3x + 2y + 5 = 0। তো এটাকে মাইনাস দিয়ে গুণ করেন, 3x - 2y - 5 = 0। সবার কি ভাইয়ের সাথে মিলছে? এই যে দেখেন এটা হবে উত্তর, বি নম্বরটা হবে উত্তর। সবার কি ভাইয়ের সাথে মিলছে? আমাকে জানান তো অপশন টেস্ট কে কে করছেন? হেই, অপশন টেস্ট করছেন? ইয়ামিন বলতেছে ভাই আপনি তো দুষ্টু। আমি ছোটবেলায় আমি যে এলাকায় থাকি সেখানে 2004 সালে একবার বন্যা হয়েছিল, হ্যাঁ। তা আমি একদম লেদাবুদ ছিলাম। লেদাবুদ মানে আমাদের গ্রামে বলে এটা হচ্ছে একদম ছোট মোটো মানুষ ছিলাম আর কি। তো হচ্ছে ওর মধ্যে অনেক পানি, হ্যাঁ। ওই পানি এত পরিমাণ পরে বাড়ছে যে আমি ডুইবা যেতাম, আমাকে পরে দিয়ে খাটের উপর উঠায় রাখা হইতো, ঠিক আছে। তো ওই পানিটা যখন কম কম অবস্থায় ছিল, যখন আমি হাঁটতে পারতাম গলা পর্যন্ত ডুবতো, ওই অবস্থা হচ্ছে একটা ছেলে ছিল আমার সাথে, হ্যাঁ। তো ওরে আমি বলছিলাম তুই যদি আমার সাথে এটা করিস তোরে পানিতে চুবাবো। তো আমার সাথে ওটা করছে এবং ও ভুল করে ফেলছে, কারণ আমি এক কথার মানুষ। তো তো মনে করেন ভয়াবহ দুষ্ট ছিলাম একটা সময়, ঠিক আছে, একটা সময় ভয়াবহ দুষ্ট ছিলাম, এখন একটু ভালো হয়েছি। এ হবে ভাইয়া, অদল বদল চিহ্ন বদল, এ হবে ভাই, ভাই এ হবে না। এই সবার কি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে? এ হবে কেন, 1 হবে? তাইলে একটু আমার দেখতে হবে আরেকবার আমাদের ঠিক আছে কি ভুল হয়েছে, আরেকবার দেখতেছি ভাইয়া, হ্যাঁ, আরেকবার চেকিং করি। আচ্ছা, তাহলে bx - ay + k = 0, এইটুকু ঠিক আছে। তাহলে ভাই আরেকবার চেঞ্জ করে চেষ্টা করে দেখি, ঠিক আছে। যেহেতু আপনাদের সাথে মিলে নাই সেহেতু এটা আমি চেক করি আরেকবার। আচ্ছা, তাহলে এখন ভাইয়া হচ্ছে ভাইয়ার সিস্টেমে করি। সিস্টেমটা হচ্ছে চিহ্ন চেঞ্জ করে দিই, -3x আর হচ্ছে 2y + k = কত, 0। আর এখানে কি হবে, আচ্ছা +2i, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। তাহলে হচ্ছে আমি যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিলাম, তাহলে এটা চিহ্ন চেঞ্জ করে দিলাম, ওকে ফাইন। তারপরে দিয়ে হচ্ছে কি বললাম, এটা 1 - 1 বিন্দুগামী, ঠিক আছে, 1 - 1 বিন্দুগামী। তো 1 - 1 বিন্দুগামী যদি এটা হয় তাহলে এখানে কত আসবে, 3 আসবে, -2 আসবে, + k = 0। তার মানে k এর ভ্যালু আসবে -1, ঠিক আছে, k এর ভ্যালু -1, তার মানে আপনার উত্তর আসবে এ নম্বরটা। আচ্ছা, সবাই এবার একটু খেয়াল করেন, ভাইয়া আরেকবার এক্সপ্লেন করি, ঠিক আছে, ভুলটা কই হয়েছে আমি ধরতে পারছি, ঠিক আছে। সবাই আরেকবার এটা খেয়াল করি, আসেন। এটা যখন করব তখন আমরা কি করব, চিহ্ন সহ চেঞ্জ করে ফেলবো। তার মানে bx ay + k = 0, চিহ্ন সহ চেঞ্জ করলাম না, এই যে দেখেন এটা সামনে পজিটিভ, এটা সামনে পজিটিভ, তো পজিটিভ চিহ্ন সহ চেঞ্জ করলাম, হ্যাঁ। তারপরে কি করব, যে কোনো একটা সামনে চিহ্ন চেঞ্জ করে দিব। মনে করেন এটা চিহ্ন আছে পজিটিভ, এটাকে কি করে দিব, নেগেটিভ করে দিব, দ্যাটস ইট, শেষ। তাহলে এখন আবার করি আমরা, দেখেন প্রথম সমীকরণটা কি ছিল, 2x - 3y + 6 = 0, এইটা ছিল, তাই না। তো এখন আমি কি করব, চিহ্ন সহ চেঞ্জ করি। চিহ্ন সহ চেঞ্জ করলে কত হবে, -3x + 2y, ঠিক আছে, প্লাস কত 2y, তারপর হচ্ছে + k = 0, এই হচ্ছে সমীকরণ আসছে। এখন আমি করব কি, যেই কোনো একটা সামনে চিহ্ন চেঞ্জ করে দিব, সেটা হইতে পারে y এর সামনে চিহ্নটা চেঞ্জ করব অথবা x এর সামনে চিহ্ন চেঞ্জ করব। তো আমার কাছে মনে হচ্ছে x এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিই। তো x এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিলে আমার যেই সমীকরণ আসবে সেটা। ভাইয়া একটু আগে কি ভুলটা করছি, একটু আগে করছি কি, ফিক্স করে দিছি যে এইটার সামনেই চেঞ্জ করব, ঠিক আছে, ওই জন্য আমার ভুল হয়েছে, 3x - 2y আসছে, কিন্তু আসলে এটা হবে না। মূল নিয়মটা কি, মূল নিয়মটা হচ্ছে আমি চিহ্ন সহ চেঞ্জ করব, চেঞ্জ করার পরে হয় এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ করে দিব অথবা ওয়াই এর সামনে চিহ্ন চেঞ্জ করে দিব। সবাইকে বুঝছি, সবাই যদি ডান হই তাহলে ভাইয়াকে সবাই একটা করে দেন, যেহেতু এটা ঝামেলা হয়েছে আমরা একটা করি। 3x + 5y + 7 = 0, এইটার চিহ্ন চেঞ্জ করে ভাইয়াকে বলেন যে ভাইয়া এইটার সমীকরণটা কেমন হবে। সবাই ভাইয়াকে বলি এইটার সমীকরণ কেমন হবে, সবাই এটা একটু বলেন তো এটা কেমনে হবে। মূল নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। একজন বলছে ভাই কঠিন লাগছে এই বোঝানোটা, আচ্ছা আমি আরেকবার বলি, দেখেন মানে আমি এভাবে বুঝি, বা এটা হচ্ছে মূল নিয়ম, বই পড়লে এটা বুঝবেন। তো দেখেন এটার সামনে +5 আছে না, +5টাকে এটার সামনে নিয়ে আসি, 5x, এটার সামনে -3 আছে না, -3কে এটার সামনে নিয়ে আসি, 3y + k = 0, হ্যাঁ। এবার হচ্ছে করব কি, দুজনের মধ্যে x বা y এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিব। তো এখন আমার কাছে মনে হচ্ছে x এর সামনে চিহ্ন চেঞ্জ করে নেগেটিভ আনার দরকার নেই, তো আমি y এর সামনে চিহ্নটা চেঞ্জ করে পজিটিভ এনে দিলাম, শেষ। এটার আপনার এইটা হবে হচ্ছে এটার উত্তর, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এটার উত্তর হবে এইটা, হ্যাঁ। সবাই ঠিক করছে কি, 5x + 3y + k = 0। যারা 5x - 3y + k দিচ্ছেন তাদের ভুল হয়েছে, কিন্তু শামিমা জান্নাত আপু বলছে ভুল হয়েছে। আচ্ছা মাহাদি ভাই এবার কি বুঝছেন,
মানে এটা হচ্ছে এই অঙ্কটার একটা স্পেশালিটি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভুল হয়। আচ্ছা, আর কেন ভাইয়া বলছে যে সামনের চিহ্নটা চেঞ্জ করতে, কারণ হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যেই সূত্র আছে সেই সূত্র দিয়ে ভুল আসে। এই যে দেখেন এক্স প্লাস, মনে করেন যে এক্স মাইনাস বিওয়াই, খেয়াল করেন এক্স মাইনাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যখন সমীকরণ থাকে, বা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যখন সমীকরণ থাকে আমাকে কি শেখায় যে বিএক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0 লেখো, এইটা বলে, তাই না? কিন্তু আমার যখন হচ্ছে মাইনাস এ এক্স লাগে এবং সামনে বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 থাকে, তখনই হচ্ছে আমার ঝামেলা হয়ে যায়, মানে এই নিয়মে করলে আমার অঙ্ক মিলে না, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে আমি যদি এই নিয়মে করি আমার অঙ্কটা সবসময় মিলে, যেমন ধরেন ওই যে ওখানে একটা ভুল হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কথা, সবাই ক্লিয়ার আমি আশা করি, হ্যাঁ? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তো এখন দেখেন কি বলছে, এক্স অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে সবাই একটু চিন্তা করি এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে, ঠিক আছে? এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে এইটা। এক্স অক্ষের উপর লম্ব রেখা কি এরকম একটা রেখা হবে না? এই যে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটা, এই যে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটা। তাহলে দেখেন তো, এক্স অক্ষের উপর এটা ধরেন মূলবিন্দু 0 0, এটা যদি 2, এই পয়েন্টটা যদি 2,0 হয়, তাহলে এই রেখার নামটা কি হবে? এক্স ইকুয়াল টু 2, ভাইয়া না তখন দেখাইছিলাম। আচ্ছা, এই পয়েন্টটা যদি হয় 3,0 বিন্দু, তার মানে এটা কত হবে? এক্স ইকুয়াল টু 3। তাইলে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ মানে কি? এক্স ইকুয়াল টু এ রেখা। আশা করি বুঝাইতে পারছি। এর মানটা কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যা খুশি হইতে পারে। তার মানে এক্স ইকুয়াল টু এ হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, এক্স অক্ষের উপর লম্ব রেখা বলা, আর হচ্ছে এটা তো ওয়াই অক্ষ, তাই না? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণও কিন্তু এইটাই, খেয়াল করেন। এক্স ইকুয়াল টু এ যদি বলি, সেটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব রেখা। আবার দেখেন তো, ওয়াই অক্ষের সমান্তরাল না এই প্রত্যেকটা রেখা? তার মানে এক্স অক্ষের উপর লম্ব রেখা আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা একই রেখা। কথা বুঝতে পারছি? তার মানে এক্স ইকুয়াল টু এ কি? এক্স অক্ষের উপর লম্ব, আবার এক্স ইকুয়াল টু এ কি? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে সেম ভাবে ভাইয়া যদি বলি ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কোনটা? এই যে এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটার উপর লম্ব রেখা কোনটা? এটা না? ওয়াই অক্ষের উপর লম্ব রেখা এটা। তাহলে দেখেন তো ভাইয়া তখন কি শিখেছিলাম? এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 রেখা, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, এটা হচ্ছে মনে করেন ওয়াই ইকুয়াল টু বি রেখা, ঠিক আছে? তার মানে ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি রেখা, এবং ওয়াই ইকুয়াল টু বি রেখাটা কি? এক্স অক্ষের সমান্তরাল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, হ্যাঁ? এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, তাইলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সামনে যখন কঠিন কঠিন অঙ্ক করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। এগুলো তো একদমই কঠিন না, এগুলো জাস্ট বেসিক কথাবার্তা, ঠিক আছে? ম্যাথ করারও দরকার নেই, এক্স এক্সিসের উপর লম্ব বলছে তাই সি। ও আচ্ছা, হ্যাঁ, ম্যাথ করারও দরকার নেই, এটাও সত্য, ঠিক আছে? এখন দেখেন এক্স অক্ষের উপর লম্ব বলছে না, তো ভাইয়া তো বলছি এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কি হয়? এক্স ইকুয়াল টু এ রেখা। তাহলে দেখেন তো এক্স ইকুয়াল টু এ শুধুমাত্র এইটাই আছে, অন্য কোনোটা কি আছে? নাই। এইটুকুই হচ্ছে আপনার বেসিক, হ্যাঁ? এটা কিন্তু ম্যাথ করবো না, আর আমরা কিন্তু জানি যে এক্স অক্ষের উপর লম্ব রেখা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ শুধুমাত্র এখানে আছে, এখানে তো ওয়াই থাকার কথা না, তার মানে এটা হবে না। ওয়াই থাকার কথা না, এটা তো হবেই না। ওয়াই থাকার কথা না, এটাও হবে না। তাহলে দেখছেন এক্স ইকুয়াল টু এ, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন, মানে ওই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যদি ওয়াই অক্ষের উপর লম্ব রেখা বলতো, সেটা সমীকরণ কি আসতো? ওয়াই ইকুয়াল টু বি। সেই প্রশ্নটা এখানে নাই, বাট সেই প্রশ্নটা যদি আপনার আসে আপনি এইভাবে করবেন, ঠিক আছে? আমি কিন্তু দুটোই বলে দিছি। আচ্ছা, 14 নম্বর টাইপে চলে আসছি ভাইয়ারা। এখন দেখেন 14 নম্বর টাইপে চলে আসছি। এখানে কি বলছে? এত এবং এত সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু এবং মূল বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। একটু কঠিন হইতেছে আস্তে আস্তে। কি বলছে? এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দু দিয়ে গমন করে এমন রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে মনে করেন একটা রেখা, এই যে প্রথম রেখা এটা, আর দ্বিতীয় রেখা এটা। মনে করেন একটা রেখা এটা আর একটা রেখা এটা, এটা 1 নম্বর রেখা আর এটা 2 নম্বর রেখা। এই দুইটা রেখার ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, ঠিক আছে? এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং মনে করেন যে মূল বিন্দুটা এখানে আছে, 0 0 বিন্দুটা এখানে আছে। তাহলে এই দুই বিন্দুগামী যেই সরলরেখাটা সেটা নির্ণয় করতে বলছে আপনাকে, ঠিক আছে? আশা করি বুঝছেন। এখন এটা অনেকভাবে করা যায়। কিভাবে করা যায়? প্রথমে আপনারা কেউ কেউ করতে পারেন যে এইটা আর এটার ছেদবিন্দুটা নির্ণয় করবেন, দুইটা সরলরেখা সমাধান করবেন। সমাধান করলে ছেদবিন্দু আসবে। ছেদবিন্দু আসলে এই যে একটা বিন্দু জানেন, এই যে একটা বিন্দু জানেন, এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে পারেন না? ডেফিনেটলি পারেন। ভাইয়া জাস্ট একটু বলে দেই, একটা বিন্দু যদি হয় x1, y1, আরেকটা বিন্দু হয় যদি x2, y2, এরকম যদি দুইটা বিন্দু আমাকে দেওয়া থাকে, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, ঠিক আছে? সবাই একটু একটা সমীকরণ বের করি তো। ভাইয়া যেই সূত্র লেখছে সেই সূত্র ইউজ করবেন সবাই। মনে করেন আপনাকে বললাম 1 2 আর 5 5,
এই দুই বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ বের করেন। আমি বুঝলাম না যে এতদিনও আমি এই সমীকরণ কেন দেখাই নাই। ঠিক আছে, এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি হবে, সূত্র কি শিখাইছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। কেমন? তাহলে এখন দেখেন তো ওয়াই তো আপনার রইলো, ওয়াই ওয়ান কোনটা, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে হচ্ছে টু, আর ওয়াই ওয়ান মানে কত টু, মাইনাস ওয়াই টু মানে কত ফাইভ, তারপরে এক্স মানে কত, এক্স তো এক্সই, এক্স ওয়ান মানে কত ওয়ান, আর হচ্ছে এক্স ওয়ান মানে কত ওয়ান, মাইনাস এক্স টু মানে কত ফাইভ। তাহলে এটা যদি হয় তাহলে দেখেন তো কত মাইনাস ফোর, তার মানে এটা কত মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে এইট ইকুয়াল টু এটা কত মাইনাস থ্রি, তার মানে হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি, দ্যাটস ইট। ঠিক আছে, তো এইটাকে পুরাটাকে এক জায়গায় আনলে কত হচ্ছে ভাইয়া, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে দুই বিন্দুগামী এই সরলরেখাটার সমীকরণ। সবার কি মিলছে ভাইয়া? 16টা টাইপ করাবো, এর মধ্যে 14 নম্বর টাইপে আসি। ঠিক আছে, 16টা। আল্লাহ, পোলাপান পাগল হয়ে গেছে, না শেষ করলে হবে রে বোকা, শেষ তো করাইতে হবে। আচ্ছা দেখেন, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু এইটা। হ্যাঁ, তো এখন আপনাদেরকে আমার এটা বলার উদ্দেশ্য না, আপনাদেরকে বলার উদ্দেশ্য কি সেটা বলি। এটা একটা ভাবে আপনি সলভ করতে পারেন, হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে সলভ করব না, আমরা একটু ভিন্নভাবে সলভ করব, হ্যাঁ, যাতে আরেকটু ইজি হয় সেইভাবে সলভ করব। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখন প্রথমে চিন্তা করতে পারেন ভাইয়া এই রেখাটা তো এই ছেদবিন্দু আর এই মূল বিন্দু দিয়ে যায়, তো মূল বিন্দু বসায় সিদ্ধ করি। দেখেন তো জিরো জিরো বিন্দু বসালে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, পারেন নাই, তার মানে এটা আপনার অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এইটা যদি আমরা অঙ্ক করি, আমরা এখন একটা জিনিস শিখবো, দুইটা রেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা সেটা জানবো। ঠিক আছে, দুইটা রেখার ছেদবিন্দুগামী যদি একটা রেখার সমীকরণ বের করতে হয়, তাহলে প্রথম রেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত রেখার সমীকরণ। এটা হচ্ছে একটা সূত্র, এটা ইউজ করবেন আপনারা সিকিউতে। হ্যাঁ, দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অন্য একটা বিন্দু দিয়ে যায়, এমন একটা সরলরেখার আমি সমীকরণ বের করতে চাচ্ছি। কি, প্রথম রেখার সমীকরণ লিখবো প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ লিখবো ইকুয়াল টু জিরো লিখবো। ঠিক আছে, তাইলেই হবে। তাহলে এখন দেখেন, প্রথম রেখার সমীকরণ কি, ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ কি, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আপনার সমীকরণটা, মানে হচ্ছে এই দুই বিন্দুর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা। তো এখন আমাকে কি বলছে, আমি তো কে এর মানটা জানি না, কে এর মান বের করার জন্য আমাকে বলছে এটা মূল বিন্দুগামী। তো এটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে এটা কত, জিরো মাইনাস জিরো প্লাস ফোর প্লাস কে ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে আপনার কে এর মানটা কত দেখেন তো, কে এর মানটা হচ্ছে কে এর মান ইকুয়াল টু মাইনাস ফোর বাই ফাইভ। কে এর মানটা কত, মাইনাস ফোর বাই ফাইভ আসছে। তাহলে আপনি জাস্ট পরবর্তীতে মাইনাস ফোর বাই ফাইভ এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন, উত্তর চলে আসার কথা। তো আমরা একটু কে এর মান মাইনাস ফোর বাই ফাইভ এখানে বসাই, তারপর আমরা উত্তরটা মিলাই ফেলি। সবাই আনসার ডি বের করছে, কিভাবে করছেন ভাইয়াকে শিখিয়ে দেন, আপনারা আমার আগে কিভাবে করে ফেললেন, ঠিক আছে, শিখিয়ে দেন। তবে এটার একটা শর্টকাট আছে, আমি চাচ্ছি না আপনারা আর ওই শর্টকাটে যান, কারণ এই সূত্র মনে রাখতে হবে, তারপর আবার সিকিউ পড়তে হবে, তো এত শর্টকাটের দরকার নেই, কিছু কিছু শর্টকাট না জানলেও চলে। হ্যাঁ, তো মাইনাস ফোর বাই ফাইভ বসাবেন এখানে, ক্যালকুলেশন করবেন, উত্তর মিলবে। তো যারা ডি বলছেন আই হোপ যে তাদের সবার কারেক্ট হয়েছে। ঠিক আছে, যারা ডি বলছেন আই হোপ যে তাদের সবার কারেক্ট হয়েছে। ঠিক আছে, সবার কি ডি আসছে, সবার মিলছে? ভাইকে একটু জানাই, ক্যালকুলেশন করি, ধুমধাম ক্যালকুলেশন করি। হ্যাঁ, সবার কি মিলে গেছে? ডি নম্বর সবার মিলছে আশা করি, আই হোপ সবাই করে ফেলছেন। হ্যাঁ, তো এখন দেখেন এই অঙ্কটার ভাইয়া দুইটা টাইপ দেখাইলাম। এবার আমার মনে হচ্ছে আপনাদেরকে শর্টকাটটাও দেখায় দেওয়া যায়। ঠিক আছে, এবার আমি একটু শর্টকাটটাও করি। হ্যাঁ ভাইয়া, শর্টকাটটা শিখাই দেন। হ্যাঁ, শর্টকাটটা করবো, টেনশন নেই, একদমই টেনশন নেই, শর্টকাটটা করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম এই সমীকরণ না, দুইটা রেখা ছেদবিন্দু, তো প্রথম এই সমীকরণটা লেখেন, ফাইভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণটা লেখেন, ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ। লিখছেন না? আচ্ছা, এবার করেন কি, আবার এই সমীকরণটা লিখবো, ফাইভ ইন্টু এক্স এর জায়গায়, এটা কোন বিন্দুগামী, এটা জিরো জিরো বিন্দুগামী, তাহলে এক্স এর মান হচ্ছে জিরো, এক্স এর জায়গায় জিরো, মাইনাস টু ইন্টু ওয়াই এর মানটা কত, জিরো। ঠিক আছে, প্লাস ফোর। এই হচ্ছে নিচের অবস্থা। তাহলে এটাও আবার কি সেম, ফোর ইন্টু এক্স এর ভ্যালুটা কত ছিল, জিরো, ওই যে কোন বিন্দুগামী ওই বিন্দুটা লিখতেছি, মাইনাস থ্রি ইন্টু কত, জিরো প্লাস ফাইভ। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো এইটাও জিরো, এটাও জিরো, তাহলে এখানে পাঁচ আছে, তো পাঁচ দিয়ে গুণ করেন, পাঁচ পাঁচা পঁচিশ এক মাইনাস পাঁচ দুগুণা দশ ওয়াই প্লাস চার পাঁচা বিশ ইকুয়াল টু, এখানেও জিরো জিরো, এটা ফোর আছে, চার চারা ষোলো এক্স মাইনাস তিন চারা বারো ওয়াই প্লাস
4×5 = 20, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন তো 25 থেকে 16 গেলে কত থাকে, 9x থাকে। তারপরে এই 12কে এই পাশে নিয়ে আসলে কত হয়, 2y হয়। আর এই হচ্ছে ঘটনা, 9x + 2y = 0। এই হচ্ছে আমার শর্টকাট। আই হোপ সবাই বুঝতে পারছেন। বুঝছি সবাই? কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে হবে, হ্যাঁ, সমস্যা থাকলে বললে বুঝাই দিব। ক্লিয়ার সবাই? এটা কিভাবে করলাম, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি আরেকবার লিখে দিচ্ছি ভাইয়া, হ্যাঁ। মনে করেন প্রথম সমীকরণটা হচ্ছে ax + by + c, ঠিক আছে, এটা a1 b1 c1 দিলাম, ঠিক আছে। আর হচ্ছে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে a2x + b2y + c2, এই হচ্ছে দুইটা সমীকরণ। আর হচ্ছে আপনার রেখাটা বলছে যে আলফা বিটা বিন্দুগামী। তো আলফা বিটা বিন্দুগামী মানে এটা মূল বিন্দুগামী হতে পারে, 1 2 বিন্দুগামী হতে পারে। তো আলফা বিটা বিন্দুগামী হলে নিচে কি হবে, a1 আলফা + b1 বিটা + c1। আর এটা কি হবে, a2 আলফা + b2 বিটা + c2। তো আপনি চাইলে শর্টকাটও মনে রাখতে পারেন, আপনি চাইলে ওই দুইটা নিয়মের যে কোনো নিয়মেও করতে পারেন, ঠিক আছে। পুরোপুরি আপনার উপর, এখন আপনি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করেন, ঠিক আছে। ও, হাঁপায় গেছি। আচ্ছা, আমি প্রথমে ভাবছিলাম শর্টকাট করাবো না। আমি নর্মালি হচ্ছে কি পোলাপানকে শর্টকাট করাইতে চাই না, বুঝছেন, কারণ পোলাপান শর্টকাট করলে আর সিকিউর ম্যাথ পারে না। আচ্ছা দেখেন, নতুন একটা টাইপ, এই নতুন টাইপটা আপনাদেরকে আমি বলি, হ্যাঁ, দেখেন ভালোভাবে দেখেন। মনে করেন এইটা একটা সরল রেখা, ঠিক আছে, এইটা কি একটা সরল রেখা। মূল বিন্দু থেকে এই সরল রেখার উপর আপনি একটা লম্ব আঁকছেন, লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, ঠিক আছে। একটা সরল রেখার মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি, এবং এই যে অঙ্কিত লম্বটা এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করছে। এটা মনে করেন এই যে একটা রেখা আছে, রেখাটার মূলবিন্দু থেকে রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই যে রেখাটা অঙ্কিত লম্ব রেখাটা সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করছে। তাইলে এই রেখার সমীকরণ কত, এই রেখার সমীকরণ হচ্ছে তাইলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এই রেখার সমীকরণ হচ্ছে এইটা। খেয়াল করেন এই যে আলফার মানটা কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করলো এগুলা, আর হচ্ছে পিটা কি, মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, দ্যাটস ইট, ঠিক আছে। তার মানে এই জাতীয় কোনো হিন্ট দেওয়া থাকলে আমি এই সূত্রে চলে আসবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখেন কি বলছে, মূল বিন্দু থেকে কোনো সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4। এই যে দেখেন মূল বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এর মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এবং বলছে তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং দেখেন এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফার মানটা কত, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো বলছে রেখার সমীকরণ কত, তো আমি তো জানি রেখার সমীকরণ ডিরেক্ট এটা, তাই না। তার মানে হচ্ছে কি এক্স কজ আলফার মানটা কত 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফার মানটা কত 45 ডিগ্রি ইকুয়াল টু পি এর মানটা কত দেখলাম, 4 দেখলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে পি এর মান যদি 4 দেখি তাহলে দেখেন তো cos 45 ডিগ্রি মান কত, 1/√2। তার মানে x/√2 প্লাস y/√2 ইকুয়াল টু কত, 4। তাহলে √2 দিয়ে গুণ দিয়ে দেন ওই পাশে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। দ্যাটস ইট, দ্যাটস ইউর আনসার। ওকে, সবাই বুঝছি। এই যে বি নম্বরটা হচ্ছে উত্তর। বি নম্বরটা সবার উত্তর মিলছে ভাইয়ের সাথে, দেখেন তো আপনাদের উত্তর মিলছে বললে আমি সামনে আগে যাব, বুঝছি। পোলাবান কে কে ভাইয়ার সাথে আছে একটু জানাই তো। পেন খেয়ে গেছে, সব পোলাবান পেন খেয়ে গেছে, বলছে আল্লাহ এই লোক কি শুরু করছে, এই লোক এত রকমের টাইপ বলে, এত রকমের সূত্র বলে, এত কিছু মাথায় রাখা সম্ভব? রাখতে হবে বস, রাখতে হবে। আপনি ম্যাথ করতেছেন, হ্যাঁ, কিছু তো মাথায় রাখতেই হবে। কি বলে ভিডিও আটকে গেছে, এখন দেখা যায়? ভাইয়া দেখা যাচ্ছে না লাইভটা, কেন আটকায় গেছে আমি তো বুঝতেছি না। দাঁড়ান ভাইয়া একটু দেখি কোথায় আটকাইছে। হ্যালো হ্যালো হ্যালো, শিট, দাঁড়ান, কতক্ষণ আগে আটকাইছে, এটাকে কিভাবে চালু করব? দেখি তো, ফেসবুকও আটকায় গেছে, আচ্ছা।